হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আজ আমাদের ইংলিশ পেডাগজি মক টেস্ট 8। এর আগে আমি ইংলিশ পেডাগজির 7টা মক টেস্ট করিয়ে দিয়েছি। প্রত্যেকটা মক টেস্টে 15টা করে কোয়েশ্চেন থাকে, 15 নাম্বার, যেটা তোমাদের প্রাইমারি টেটে আসবে। এই মক টেস্টের সিরিজগুলোতে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন এবং তার সাথে উত্তরটা কেন হলো, সব থেকে বড় কথা সেটা তোমরা অনায়াসে বুঝতে পারো। কারণ তোমরা কি জানো, ইংলিশ পেডাগজির মোটামুটি অনেক চ্যাপ্টার আমি তোমাদের করিয়ে দিয়েছি প্রায়। এছাড়া যদি তোমরা একটু এই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের যে কনসেপ্টের যে ক্লিয়ারিটি সেটা অনেকটাই বাড়বে এবং এটা তোমাদের পরীক্ষায় স্কোর করতে সাহায্য করবে। কারণ ইংলিশ পেডাগজি এমনই একটা বিষয়, খুব টাফ, কিন্তু সেটাকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে যত সহজে বোঝানো যায় বুঝিয়ে দেওয়ার, ক্লিয়ার। এবং আমি তোমাদের চেষ্টা করি ক্লাসটা খুব শর্ট রাখার, যাতে প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা করতে পারি এবং তোমরা খুব কম সময়ের মধ্যে 15টা কোয়েশ্চেনের উত্তর জেনে নিতে পারো। তাহলে চলো আজকের মক টেস্ট শুরু করা যাক। আজকে যেটা পেপার আমি নিয়েছি, সিটেট জানুয়ারি 2022, ঠিক আছে। তাহলে এখানে যে 15টা কোয়েশ্চেন আছে সেটা আমরা ইন ডিটেলে ব্যাখ্যা করব। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন পজ করে দিয়ে উত্তর করতে পারো। যেরকম আমি প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি যে 15টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেটা কিন্তু কমেন্ট করাটা মাস্ট, এটা একটা রিকোয়েস্ট। তাহলে দেখা যাক প্রথম কোয়েশ্চেন কি বলছে। দ্য মেন রেসপন্সিবিলিটি অফ এ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর। তাহলে একটা ভাষার শিক্ষক, তার মুখ্য যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব কি হওয়া উচিত ফ্যাসিলিটেটর হিসাবে। তাহলে ফেসিলিটেটর মানে কি? ফেসিলিটেটর মানে হচ্ছে হু মেক্স থিংস ইজিয়ার, অর্থাৎ তিনি এমনই একজন ব্যক্তি যে যে কোনো জিনিসকে আমাদের সামনে সহজ করে দেয়। যেমন টিচাররা পড়াশোনাটা আমাদের সামনে সহজ করে দেয়, ঠিকভাবে তাহলে এরকম একজন টিচারের মেন দায়িত্বটা কি হওয়া উচিত ফেসিলিটেটর হিসাবে। দেখা যাক, টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটিস ফর দ্য লার্নার্স টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি। তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ তৈরি করে দেওয়া, যাতে তারা ল্যাঙ্গুয়েজটাকে অর্থপূর্ণভাবে ব্যবহার করতে পারে। টু প্রোভাইড এ লট অফ ইনফরমেশন, অনেক তথ্য তাদেরকে দেওয়া। অ্যান্ড মেক দ্য লার্নার্স লিসেন টু ইট, এবং লার্নাররা বা শিক্ষার্থীরা যাতে সেটা শোনে, সেটাকে দেখা। টু স্ট্রিক্টলি কন্ট্রোল দ্য ক্লাস অ্যান্ড কভার দ্য সিলেবাস ইন কুইক টাইম, খুব কঠোরভাবে ক্লাসটাকে চালাবে এবং তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দেবে। টু রিড দ্য লেসন্স অ্যালাউড, লেসন বা যে পার্টটা তিনি করছেন সেটা জোরে জোরে পড়বেন। অ্যান্ড প্রোভাইড এক্সপ্লেনেশন ফর ইচ লাইন, এবং প্রত্যেকটা লাইনের তিনি ব্যাখ্যা করে দেবেন। তাহলে ফেসিলিটেটরের আমি কি বললাম, যে কাজটাকে আমরা সহজ করে দেয় তাকেই বলি ফেসিলিটেটর। তাহলে এখানে আমরা কি দেখলাম, টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটিস। তাহলে সেই শিক্ষকই সব থেকে বড় ফেসিলিটেটর হতে পারবে যিনি শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ তৈরি করে দিতে পারবে। দেখা গেল একটা লার্নার বা একটা শিক্ষার্থী কোনো জায়গায় ভুল করেছে, তাহলে একজন টিচার হিসাবে তুমি তাকে বকবে নাকি তাকে আরো অনেক সুযোগ দেবে যাতে সে ভুলটা শুধরে নিতে পারে, ক্লিয়ার। তাহলে দেখা যাক পরের কোয়েশ্চেন কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং উইল হেল্প লার্নার্স টেক এ গ্রেটার রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লার্নিং। তাহলে হুইচ অফ দ্য ফলোইং, এর মধ্যে কোনটা উইল হেল্প দ্য লার্নার, শিক্ষার্থীদের সাহায্য করবে, টেক এ গ্রেটার রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব নেওয়ার জন্য, ফর দেয়ার ওন লার্নিং, তাদের নিজস্ব যে শিক্ষা সেইটার জন্য। তাহলে কোন জিনিসটা তাদের নিজস্ব যে শিক্ষা, সেই শিক্ষার যে রেসপন্সিবিলিটি নিতে সাহায্য করবে নিজেদের। তাহলে সুপারভাইজ রিডিং সেশন, তারা যেটা করছে সেখানে সুপারভিশন করবে, তদারকি করবে। কন্ট্রোলড রাইটিং টাস্ক, তারা যেটা লিখবে সেটাকে একদম নিয়ন্ত্রণ করে দেবে। পিয়ার অ্যাসেসমেন্ট, অর্থাৎ তারা নিজেদের কাজটাকেই নিজেরা অ্যাসেসমেন্ট করবে, একটা গ্রুপ করে নেবে, এর কাজটা ও করবে, ওর কাজটা সে করবে, মানে গ্রুপের মধ্যেই, লার্নারদের মধ্যেই হবে। আর একটা কি সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা সে পরীক্ষার শেষে করবে। তাহলে দেখো এখানে কি বলেছে, তাদের নিজস্ব যে লার্নিং সেখানে রেসপন্সিবিলিটি নিতে হবে। তাহলে তুমি নিজস্ব যদি ভুলটা নিজে যাচাই করতে চাও, বা তোমার যে বন্ধুর ভুলটা তুমি নিজে থেকে যাচাই করতে চাও, বা তোমার বন্ধু যে ভুলটা করবে, তুমি যে ভুলটা করবে সেটা তোমার বন্ধু যাচাই করে দেবে, তাহলে তার জন্য সব থেকে বেস্ট অ্যাসেসমেন্ট কি হতে পারে? সব থেকে বেস্ট পিয়ার অ্যাসেসমেন্ট। কারণ পিয়ারে কি করে দেওয়া হয়, 10 জন বা 15 জন বা 5 জনের একটা গ্রুপ থাকে, সেখানে স্টুডেন্টরা নিজেদের মধ্যে আলোচনা করে, তাদের যে ভুলগুলো হয় সেগুলো তারা ব্যাখ্যা করে, ক্লিয়ার।
একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, তোমরা জানো পিএসসি ক্লার্কশিপের জন্য আমি স্পেশাল ইংলিশ ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটা 21 তারিখ থেকে শুরু হতে চলেছে। এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেরা ব্যাচ হতে চলেছে। তাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করছো, তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে জয়েন করবে, কারণ আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সেরা বেস্ট ব্যাচ হতে চলেছে আমার পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। এখানে কিন্তু আমি ইংলিশটাকে একদম বেসিক থেকে করাবো, যেটা তোমরা জানো ইংলিশ ছাড়া পিএসসি ক্লার্কশিপে চাকরি পাওয়াটা কিন্তু অসম্ভব। তাই তোমরা যারা চাকরিটাকে সুনিশ্চিত করতে চাইছো, ইংলিশে অনেক বেশি স্কোর করতে চাইছো, এই ব্যাচে অবশ্যই জয়েন করবে। থ্যাংক ইউ। নেক্সট, দ্য মেন পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ, অ্যাসেসমেন্টের মুখ্য যে উদ্দেশ্য সেটা কি হওয়া উচিত বলে তুমি মনে করছো? টু মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার্স, অর্থাৎ একটা লার্নার বা শিক্ষার্থী কতটা শিখতে পারলো, জানতে পারলো, কোথায় তার ভুল হচ্ছে সেগুলোকে মেজার করা, মাপযোগ করা। টু গিভ প্র্যাকটিস ইন রাইটিং, তার লিখিত হিসাবে তাকে অভ্যাস করতে দেওয়া, মানে কি তাকে বললো তুমি এই সবগুলো লেখো। টু ইমপ্রুভ দ্য টিচিং লার্নিং প্রসেস, টিচিং লার্নিং প্রসেসকে উন্নতি করা। টু ডিসাইড পাস ফেল, কে পাস করবে কে ফেল করবে সেটাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলা হয়েছে। তাহলে দ্য মেন পারপাস অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের যে মুখ্য উদ্দেশ্য আমরা কি জানি? একটা শিক্ষার্থী বা একটা লার্নার কতটা শিখলো সেটাকে পরিমাপ করা। তাহলে টু মেজার দ্য অ্যাচিভমেন্টস অফ লার্নার্স। ক্লিয়ার? নেক্সট 4. When young learners are taught to improve their spelling and punctuation, they will, যখন ইয়ং লার্নার যারা খুদে পরীক্ষার্থী তাদেরকে কি ইমপ্রুভ করতে বলা হয়েছে? স্পেলিং আর পাংচুয়েশন, এটাকে ইমপ্রুভ করার জন্য তাদেরকে টট করা হয়েছে, পড়ানো হয়েছে। দে উইল, তাদের কোনটা ইমপ্রুভ হবে? তাহলে স্পেলিং মানে কি? আমরা জানি বানান যেটা হয়। আর পাংচুয়েশন মানে কি? যে আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি কিনা, ঠিকঠাক আমার পিচ যেটাকে রাইজ অ্যান্ড ফল বলে সেটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা, অর্থাৎ কোথায় একটু জোরে উচ্চারণ করতে হবে, কোথায় একটু আস্তে উচ্চারণ করতে হবে। তার মানে এই যে স্পেলিং আর পাংচুয়েশন আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমি সবকিছু ঠিকঠাক করছি কিনা। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ যখন তুমি কোনো খাতায় কিছু লিখছো, দেখবে পরীক্ষায় বানান ভুল হলে তোমার নাম্বার কাটা যায়। ইন্টারভিউ বোর্ডে বা ওরাল পরীক্ষায় তুমি যদি কথা বলতে ভয় পাও, কোথায় জোরে বলতে হবে আস্তে বলতে হবে এইগুলো বুঝতে না পারো, তাহলে সেগুলো তোমার নাম্বার কাটা যায়। তাহলে দেখা যাক, এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি, তাদের কথা বলার দক্ষতা বৃদ্ধি করার জন্য। নার্চার দেয়ার ক্রিয়েটিভিটি, তাদের যে সৃজনশীলতা সেটাকে বৃদ্ধি করার জন্য। শার্পেন দেয়ার লিসেনিং স্কিল, তাদের যে শোনার দক্ষতা সেটাকে আরো তীক্ষ্ণ করা বা তীব্র করা। ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, তাদের অ্যাকুরেসিটাকে ইমপ্রুভ করা। অর্থাৎ কি, আমরা যদি কোনো বানান ভুল করি তাহলে তখন যদি সেটাকে আমরা সঠিক করে দিই, তার মানে কি আমরা অ্যাকুরেট বানান লিখেছি। ক্লিয়ার? ঠিক সেইভাবেই ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, একদম বেসিক কোয়েশ্চেন, কিন্তু একটু বুঝতে হবে কোয়েশ্চেনটাকে। Instead of asking questions and getting answers from her learners, তাহলে instead of asking question মানে কি, প্রশ্ন করার পরিবর্তে and getting answers from her learners, তাদের যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের কাছ থেকে উত্তর নেওয়ার পরিবর্তে a teacher gives, একটা টিচার কি দিচ্ছেন? some short text, কিছু একটা ছোট্ট মতো টেক্সট তাদেরকে দিয়েছেন। and asks her learners, এবং তার শিক্ষার্থীদের কি বলেছে? to frame question, এবং বলেছে তোমরা এই টেক্সটটাকে পড়ো, পড়ে তোমাদের মতো করে একটা প্রশ্ন করো বা দুটো তিনটে প্রশ্ন তোমরা তৈরি করো। আর প্রাইমারি অবজেক্টিভ, তার মুখ্য লক্ষ্য ইজ টু, কি হওয়া উচিত? যে তিনি উত্তরও চাইছেন না, প্রশ্নও জিজ্ঞাসা করছেন না, তিনি আবার কি বলছেন? তুমি তোমার মতো করে প্রশ্ন তৈরি করো। তাহলে কি বলছে? টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশন, তিনি তাদের সাহায্য নিচ্ছেন পরীক্ষার সময়। মেক দ্য লার্নার্স রিয়েলাইজ দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই দ্য টিচার্স ইন প্রিপেয়ারিং কোয়েশ্চেন পেপার, তাহলে তিনি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করছেন যে একটা কোয়েশ্চেন পেপার তৈরি করতে গেলে একটা টিচারের কতটা সমস্যা হয়। এনহ্যান্স দ্য লার্নার্স অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, লার্নারের যে বিশ্লেষণ করার যে শক্তি এবং তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং সেটাকে তিনি বৃদ্ধি করছেন। ট্রেন দ্য লার্নার্স অ্যাজ গুড কোয়েশ্চেন পেপার সেটার্স, তিনি লার্নারদেরকে তৈরি করছেন যাতে তারা ভালো কোয়েশ্চেন পেপারের সেট তৈরি করতে পারে। তাহলে এখানে তিনি কেন করছেন? এখানে তার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে তাদের অ্যানালিটিক্যাল পাওয়ার বৃদ্ধি করা, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে বৃদ্ধি করা। কারণ কি, তারা যখন একটা টেক্সট পড়ে নিজেরা কোয়েশ্চেন ফ্রেম তৈরি করতে পারবে। ধরো তুমি কোনো একটা বাচ্চাকে কোনো একটা টেক্সট পড়তে দিয়েছো, কিন্তু সে বুঝতে পারছে যে এখান থেকে এই প্রশ্নটা তৈরি হতে পারে, তাহলে যখনই সে সেই প্রশ্নটা তৈরি করছে তার মানে কি, তার যে অ্যানালিটিক্যাল পাওয়ার, তার যে বিশ্লেষণ করার ক্ষমতা সেটা অনেক বৃদ্ধি পাবে। ক্লিয়ার? নেক্সট, রিডিং বিটুইন দ্য লাইন্স মানে কি, একদম তুমি লাইন ধরে ধরে পড়ছো।
অ্যাজ এ সাব স্কিল অফ রিডিং মেনলি ইনভলভস, তাহলে কি এখানে দেখো একটা তোমাকে ভুল করার জন্য দেওয়া হয়েছে সাব স্কিল। তাহলে তুমি যখন কোনো একটা টেক্সটকে লাইন বাই লাইন পড়ছো সেখানে কি জড়িত থাকে? এই যে সাব স্কিলটা দেওয়া হয়েছে জাস্ট যাতে তুমি এই রিডিংটাকে অ্যাভয়েড করে যাও, তাই এই সাব স্কিলকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ক্লিয়ার? তাহলে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেটেড ফ্যাক্টস, ওখানে যেটা বলা হয়েছে সেটাকে বুঝতে পারার জন্য। গিভ সাফিসিয়েন্ট স্পেস বিটুইন লাইনস, লাইনের মধ্যে যে স্পেস দেওয়া হয়েছে সেটাকে শেখার জন্য। ইনফারিং দ্য আনস্টেটেড ইউজিং দ্য কন্টেক্সচুয়াল অ্যান্ড ভার্বাল ক্লুজ, কনটেক্সটের ভিত্তিতে যে মিনিং গুলো থাকবে সেটাকে যাতে তুমি অনুধাবন করতে পারো, ইনফার করতে পারো। ইনফার করা মানে কি? কোনো কিছুকে বুঝতে পারা। আর একটা কি? আইডেন্টিফাইং দ্য গ্রামাটিক্যাল আইটেম, যে গ্রামাটিক্যাল আইটেম গুলো রয়েছে সেটাকে তুমি খুঁজে বার করবে। তাহলে রিড বিটুইন দ্য লাইনস, যখনই তোমার কাছে একটা মনে হবে যে তোমাকে লাইন বাই লাইন পড়তে বলেছে, তার মানে তোমার কাছে একটাই উদ্দেশ্য হওয়া উচিত, ওই যে লাইন বাই লাইন যে প্রশ্নগুলো আছে, সরি, লাইন বাই লাইন যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো যাতে তুমি পড়ে বুঝতে পারো, অর্থাৎ কি তুমি ইনফার করতে পারো। আর একটা কিওয়ার্ড তোমরা দেখে না, যখনই ইনফার বা ইনফারিং কোনো একটা অপশানে থাকবে তার মানে জানবে সেখানে উত্তর হওয়ার সম্ভাবনা 99% থাকবে। এটাকে খাতায় লিখে রাখবে, আগের কিছু কিওয়ার্ড আমি বলে দিয়েছি। তাহলে তোমরা কি করবে? এই ওয়ার্ডগুলো যদি তোমরা অপশানে দেখতে পাও চোখ বন্ধ করে উত্তর দিয়ে বাড়ি চলে আসবে। তাহলে আমরা ইনফার কেন করি? ইনফারিং দ্য আনস্টেটেড ইউজিং দ্য কন্টেক্সচুয়াল অ্যান্ড ভার্বাল ক্লুজ, অর্থাৎ ওই যে লাইনটা পড়ে আমরা অনুধাবন করার চেষ্টা করি যে ওর মিনিং গুলোকে কি বলতে চাইছে। এটাই হচ্ছে বিটুইন দ্য লাইন্স পড়ার হচ্ছে আমাদের যে দক্ষতা বা লাভ বলতে পারি আমরা। সাবস্টিটিউশন টেবিল ড্রিল হেল্পস টিচার্স ইন, এই যে সাবস্টিটিউশন টেবিল ড্রিল, এই যে জিনিসটা, এটা টিচারকে কিভাবে সাহায্য করে বলে তুমি মনে করছো? তার আগে এখানে একটা কনসেপ্ট জেনে রাখতে হবে। ধরো পরীক্ষায় তোমাদের ABCD MCQ প্রশ্ন আসে, সেই MCQ প্রশ্নতে তোমাদের এই 4টে অপশন থাকে, তোমাদের হয় A তে, নয় B তে, নয় C তে, নয় D তে টিক মারতে হয়। কিন্তু যদি তুমি গাজোয়ারি করো, তুমি বলো না এখানে একটা অপশন থাকা উচিত, আমি তে টিক মারবো, তাহলে এই গাজোয়ারিটা এখানে চলে না। তাহলে সাবস্টিটিউশন টেবিল ড্রিল মানে কি? এখানে তোমাকে একটা কন্ট্রোল করে দেওয়া হয়, তোমাকে একটা বেঁধে দেওয়া হয় যে এই বাঁধা ধরার নিয়মের বাইরে তুমি যেতে পারবে না। আর একটা আমরা কি বলতে পারি, যেমন এখানে আমি এই 4টে অপশনের বাইরে কিন্তু উত্তর করতে পারবো না, আমি গাজোয়ারি করলেও এই অপশনটা আমার ওএমআর সিটে আসবে না। ধরো কোনো একটা জায়গায় এ, দা আর এন, এই 3টে আর্টিকেল আছে, তোমাকে যে কোনো একটা আর্টিকেল চুজ করতে বলেছে, তুমি গাজোয়ারি করে বলছো অফ, এটাও একটা আর্টিকেল হওয়া উচিত, আমি এই অফে টিক মারবো, তাহলে এটা হয় না। তাহলে যে কন্ট্রোলড ওয়েতে তোমাকে বেঁধে দেওয়া হবে সেই কন্ট্রোলড ওয়েতেই তোমাকে উত্তর করতে হবে, তুমি গাজোয়ারি করে অন্য জিনিস সেখানে চাপাতে পারবে না। তাহলে সাবস্টিটিউশন টেবিল ডিল মানে হচ্ছে সেই জিনিস যেখানে তোমাকে একটা কন্ট্রোল করে দেওয়া হবে, সেই কন্ট্রোলের ভিত্তিতে মানে নিয়ন্ত্রণ করে দেওয়া হবে, তোমাকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে, তার বাইরে তুমি যেতে পারবে না। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ক্লিয়ার। বাট অপশনগুলো দেখা যাক। ডেভেলপিং ফ্রি রাইটিং স্কিল, অর্থাৎ ফ্রি রাইটিং স্কিলকে ডেভেলপ করা, উন্নতি করা। ইমপ্রুভিং দ্য ফ্লুয়েন্সি অফ দ্য লার্নার্স, লার্নারদের যে কথা বলার দক্ষতা সেটাকে বৃদ্ধি করা। ইভ্যালুয়েটিং দ্য লিসেনিং স্কিল, শোনার দক্ষতা বৃদ্ধি করা বা মূল্যায়ন করা। গিভিং কন্ট্রোলড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, একটা নিয়ন্ত্রিত ভাষার উদাহরণ দেওয়া। তাহলে আমি এক্ষুনি কনসেপ্ট বলে দিয়েছি। ক্লিয়ার? নেক্সট। তাহলে দেখো এখানে কন্ট্রোলড আছে। ক্লিয়ার? নেক্সট। ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বেস্ট লার্নড, ল্যাঙ্গুয়েজের যে স্কিল গুলো রয়েছে সেটা সব থেকে ভালো আমরা কিসে শিখতে পারি? ল্যাঙ্গুয়েজ স্কিল মানে আমরা কি জানি? LSRW, অর্থাৎ কি লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। অনলি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, শুধুমাত্র আমরা লিখিত টেস্ট আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা এই স্কিলগুলোকে শিখে যাব। এটার মাধ্যমে কি আমরা শুধু রাইটিং স্কিল শিখতে পারি, কারণ আমরা শুধু লিখছি এখানে। ইফ দে আর টট ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, যদি সবগুলোকে একসাথে মিশিয়ে শেখানো হয়। এই ইন্টিগ্রেটেড এটাও একটা কিওয়ার্ড, খাতায় লিখে রাখবে, যেখানে উত্তর পাবে এই অপশন পাবে ইন্টিগ্রেটেড আছে, সেখানে তুমি টিক মেরে দিবে, তোমার উত্তর হওয়ার সম্ভাবনা 99% থেকে যাবে। ক্লিয়ার? উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং অ্যান্ড মেকানিক্যাল ড্রিলস, তাহলে কি উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং অ্যান্ড মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিলস, তাহলে তুমি কিছু কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজের যে ড্রিল গুলো রয়েছে, যেমন আমি বলে দিয়েছিলাম আগের ক্লাস, ওগুলো করতে পারো। আর একটা কি, when they are introduced in isolation one skill at a time, যখন একাকী তাদের এক একটা করে স্কিল শেখানো হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা সব থেকে বেশি কি জানি, সব থেকে ভালো সেগুলোকে যদি একসাথে ইন্টিগ্রেটেড ওয়েতে শেখানো হয়। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেটেড কথাটাকে মাথায় রাখবে। ইন্টিগ্রেটেড মানে কি, কোনো কিছুকে একসাথে সবকিছুকে শেখানো। নেক্সট,
আফটার রিডিং এ পোয়েম, একটা কবিতা পড়ার পর, এ টিচার ইনভলভস দ্য লার্নার্স ইন গ্রুপ ওয়ার্ক। একটা টিচার কি করলো, ওই যে শিক্ষার্থীরা আছে তাদেরকে গ্রুপ ওয়ার্কে ইনভলভ করে দিল। ওয়ান গ্রুপ রাইটস দ্য সামারি অফ দ্য পোয়েম, একটা গ্রুপ কি করলো, কবিতার যে সামারিটা সেটা লিখলো। অ্যানাদার ড্রজ এ পিকচার, আর একজন কি করলো, আর একটা দল তারা একটা ছবি আঁকলো, টু ডেপিক্ট দ্য মেন থিম, মেন যে বিষয়বস্তুগুলো আছে সেটাকে বর্ণনা করার জন্য একটা ছবি আঁকলো। অ্যান্ড ইয়েট অ্যানাদার সেটস দ্য পোয়েম টু মিউজিক, এবং আর এক দল আছে যারা কবিতাটাকে একটা মিউজিকের ছলে গান বেঁধে দিল। দিস অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা কি বলতে চাইছে, ইজ এ সিয়ার ওয়েস্ট অফ টাইম, এটা শুধুমাত্র একটা সময়ের অপচয়। ক্যাটার্স টু ডাইভার্স অ্যাবিলিটিস অ্যান্ড ইন্টারেস্ট, একটা স্টুডেন্টদের মধ্যে অনেক রকম প্রতিভা আছে সেটাকে বের করে আনা। ইজ এইমড অ্যাট প্রিপেয়ারিং দ্য লেসন্স ফর অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের জন্য কোনো একটা লেসনকে তৈরি করা। আর একটা কি, উইল ডিস্ট্র্যাক্ট দ্য লার্নার্স ফ্রম লেসন, লেসন থেকে লার্নারদেরকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে আমরা কি এই এত কিছু কেন করতে দিই, তাদের যে বিভিন্ন ডাইভার্স অনেক রকমের যে দক্ষতা আছে, উৎসাহ আছে, সেগুলোকে যাতে তারা বৃদ্ধি করতে পারে। ক্লিয়ার? নেক্সট, correct speech habit can be developed most effectively through, কারেক্ট স্পিচ হ্যাবিট মানে কি, সঠিক কথা বলার দক্ষতা, সেটাকে সব থেকে ভালো কিভাবে ডেভেলপ বা উন্নতি করা যেতে পারে। ধরো এখানে আমি কারেক্টের জায়গায় উচ্চারণ করলাম কাটেক্ট, স্পিচের জায়গায় আমি উচ্চারণ করলাম পিটেট বা পিচ, এরকম আমি উচ্চারণ করলাম, মানে আমি কি, আমার কথা হয়তো জড়িয়ে যাচ্ছে বা আমি ভুল উচ্চারণ করছি, তাহলে এটাকে সঠিকভাবে কি করা যায়, কারণ তুমি ভুল উচ্চারণ করছো সেটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, তুমি উচ্চারণের অভ্যাস করছো, যেটাকে তুমি ভুল করছো সেটাকে আবার সঠিক করে নিচ্ছ। ভোকাবুলারি প্র্যাকটিস, তুমি বিভিন্ন ভোকাবুলারি প্র্যাকটিস করছো, ভোকাবুলারি প্র্যাকটিস করে স্পিচ আমরা ডেভেলপ করতে পারবো না। কুইজেস, তুমি অনেক কুইজ খেলছো, ডেভেলপ হবে না। ডিকটেশন, তুমি কিছু বলছো সেটাতেও হবে না। তাহলে কি কারেক্ট কখন হবে, যখন তুমি প্রোনাউন্সিয়েশনে প্র্যাকটিস করবে, তোমার যেটা ভুল হচ্ছে সেই উচ্চারণটা তুমি সঠিক করার জন্য অভ্যাস করবে। ক্লিয়ার? নেক্সট 11, আফটার এ স্টোরি টেলিং সেশন, একটা গল্প বলার সেশনের পর, দ্য লার্নার্স আর আস্কড টু চেঞ্জ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, এবং লার্নার বা শিক্ষার্থীদের কি বলা হলো, এই যে গল্পটা আমি তোমাদের পড়ে শোনালাম, তোমরা এই গল্পের যে শেষটুকু আছে সেটাকে তোমরা চেঞ্জ করতে পারো। দিস উইল হেল্প দ্য লার্নার্স, এটা লার্নারদের কি সাহায্য করবে, আন্ডারস্ট্যান্ড গ্রামার বেটার, গ্রামারটাকে ভালো করে জানতে সাহায্য করবে। ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স স্কিল, লাইব্রেরিতে রেফারেন্স স্কিল বৃদ্ধি পাবে। এখানে এর সাথে কিভাবে আমাদের লাইব্রেরি রেফারেন্স আসছে আমাদের মাথা কাজ করছে না, তাই কেটে দিলাম। ইভ্যালুয়েট দ্য টিচার্স অরিজিনালিটি, টিচারের যে সত্যতা বা তার যে একদম তিনি যেটা বলছেন যেটা একদম অথেন্টিক, সেটা আমরা ইভ্যালুয়েট করবো, এর সাথে কোনো সম্পর্কই নেই। বিকাম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, অর্থাৎ কি, তোমাকে কল্পনা শক্তি তোমার বাড়াতে হবে, তোমাকে সৃজনশীল হতে হবে। তাহলে আমরা কি জানি, যখনই আমাদেরকে কিছু একটা লিখতে দেবে তার একটা শেষটা, তাহলে কি যত বেশি আমি ক্রিয়েটিভ হতে পারবো, যত বেশি আমি সৃজনশীল হতে পারবো, যত বেশি আমার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে, তত ভালো আমি কোনো একটা জিনিসকে সাম আপ করতে পারবো লিখে। ক্লিয়ার? নেক্সট, আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, লার্নার্স আর এনকারেজ টু, তাহলে এই যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ রয়েছে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, সেখানে লার্নারদের কি করতে উৎসাহিত করা হয়, ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পল, অর্থাৎ কি উদাহরণের মাধ্যমে রুলগুলোকে জানতে সাহায্য করা। অ্যাভয়েড এরর্স কমপ্লিটলি, ভুলগুলোকে একদম এড়িয়ে যাওয়া। প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ড্রিলস মেকানিক্যালি, তাহলে ল্যাঙ্গুয়েজের যে ড্রিলগুলো রয়েছে সেটাকে মেকানিক্যালি প্র্যাকটিস করবে, আগের ক্লাসে অলরেডি বলে দিয়েছি এর কনসেপ্ট। লার্ন দ্য গ্রামার রুলস বাই রোট বা নোট হতে পারে, এখানে সরি নোট হবে মনে হচ্ছে। তাহলে গ্রামার রুলস গুলোকে আমরা নোটের মাধ্যমে শিখবো। তাহলে আমরা কি দেখেছিলাম, যে সব থেকে ভালো আমরা গ্রামার কিভাবে শিখতে পারি, আগে এক্সাম্পল তারপরে রুল। তাহলে প্রথম কোথায় আছে, ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম কোথা থেকে, এক্সাম্পল থেকে, এবং আমরা এটা কোথায় জানি, ইন্ডাকটিভ মেথডে করা হয়। তাহলে কনস্ট্রাকটিভিজম মানে কি, তোমার গঠনগত দিকটা ঠিক করতে চাইলে গ্রামারে তোমাকে এই রুলস ফলো করতে হবে, একদমই বেসিক কনসেপ্ট। নেক্সট, ইয়ং লার্নার্স উইল এনজয় এ প্লে ইনক্লুডেড ইন দ্য টেক্সট বুক হোয়েন দে, তাহলে যারা যারা ছোট ছোট শিক্ষার্থীরা আছে তারা একটা কোনো প্লে, বা এখানে প্লে মানে কিন্তু খেলা না, এখানে প্লে মানে হচ্ছে নাটক, কোনো একটা নাটককে সব থেকে ভালো উপভোগ করবে যখন টেক্সট বুকের মধ্যে যেটা তাদের আছে, হোয়েন দে, যখন তাদেরকে কি করা হবে, লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে, তারা শুনবে যে টিচারটা কি করছে, প্লেটাকে পড়ছে। ইনঅ্যাক্ট দ্য প্লে, প্লেটাকে তারা কি অভিনয় করে দেখাবে। গেট ডিটেলড এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য প্লে ফ্রম দ্য টিচার, টিচারের কাছ থেকে একদম পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা নেবে। রিড দ্য প্লে সাইলেন্টলি, প্লেটাকে কি নাটকটাকে মনে মনে পড়বে। তাহলে কি
ইয়ং লার্নার, যদি যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে যদি তুমি কোনো একটা নাটক বা খুব মজার কোনো একটা জিনিস সেটাকে অভিনয় করে দেখাতে বলো বা অভিনয় করে দেখাও, তত ভালো কিন্তু তারা সেই জিনিসটাকে এনজয় করবে। তাহলে কি এনাক্ট দ্য প্লে, যখন এই বাচ্চা বাচ্চা শিশুরা ওই যে নাটকটা তুমি তাদের হয়তো কোনো সময় পড়ে শুনিয়েছিলে, যখন তারা সেটা এনাক্ট করবে, অভিনয় করে দেখাবে, তখন কিন্তু তারা খুব মজা করবে ওই জিনিসটাকে নিয়ে। ক্লিয়ার? নেক্সট, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইউজিং রোল প্লে। রোল প্লে মানে কি ওই একই রকম, অভিনয় করে দেখানো। তার মুখ্য উদ্দেশ্য বা প্রাথমিক যে অবজেক্টিভ সেটা কি হওয়া উচিত বলে তুমি মনে করছো? টু ইভ্যালুয়েট ডায়লগ রাইটিং স্কিল, ডায়লগ রাইটিং এর যে স্কিল আছে সেটাকে মূল্যায়ন করা। ডায়লগ মানে কি, আমি একটা কথা বলছি, তুমি একটা কথা বলছো, যেটা তোমরা ওই 9-10 শিখতে। টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাসটাকে প্রমোট করছো। টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স, তোমার যে কথা বলার বা স্পিচ হ্যাবিট সেই দক্ষতাটাকে আরো উন্নতি করছো। টু ডেভেলপ অ্যাক্টিং ট্যালেন্ট, তোমার যে অ্যাক্টিং এর যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটাকে তুমি আরো কি করছো, ডেভেলপ করছো বা উন্নতি করছো। তাহলে রোল প্লে মানে একটু আগে আমরা কি দেখলাম, যখন কোনো একটা জিনিসকে তারা রোল প্লে করে দেখাবে, তার মানে কি তারা অনবরত ডায়লগ গুলো বলবে, আর যত ভালো তারা ডায়লগ বলতে পারবে তত ভালো তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। তাহলে কি, টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স। একদম বেসিক কোয়েশ্চেন, আশা করছি প্রত্যেকে এই রোল প্লে দেখে এটা ধরতে পেরেছো। ক্লিয়ার? নেক্সট 15, when young learners are asked to read a text silently, যখন বাচ্চা বাচ্চা শিশুদের একটা কোনো টেক্সট যেটা তাদের চুপি চুপি বা মনে মনে পড়তে বলা হয়, they should be instructed, তাদেরকে কি নির্দেশ দেওয়া উচিত? to stop reading whenever they encounter a difficult word or phrase, যখনই তারা পড়া বন্ধ করে দেবে যখন তারা একটা কঠিন ওয়ার্ড দেখতে পাবে। to infer the meaning of new words from the context and read with comprehension, একটু আগে আমি একটা কথা বলেছিলাম, ইনফার মানে কি, কোনো কিছুকে অনুধাবন করা, বুঝতে পারা। তাহলে কি, নতুন নতুন যে ওয়ার্ড গুলো আছে সেই কনটেক্সটের ভিত্তিতে সেটাকে বুঝতে সাহায্য করবে, অনুধাবন করার চেষ্টা করবে। অ্যান্ড রিড উইথ কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে আগের ক্লাস আমি কি বলেছিলাম, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, অর্থাৎ কি রিড উইথ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, তারা যাতে বুঝতে পারে এইরকম ভাবে তারা সেটা করবে। তাহলে টু পে স্পেশাল অ্যাটেনশন টু গ্রামার আইটেমস ইউজড ইন দ্য প্যাসেজ, গ্রামারের যে প্যাসেজের যে গ্রামার গুলো আছে সেগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেবে। টু রিড ফাস্ট ইভেন ইফ দে ডোন্ট কম্প্রিহেন্ড দ্য মিনিং, তারা যদি মিনিংটা বুঝতেও না পারে তবুও তারা দ্রুত গতিতে পড়ে যাবে। তাহলে আমি কি বলেছিলাম, ইনফার যেখানে থাকবে সেখানে তোমরা চোখ বন্ধ করে টিক মারবে। তাহলে তাদেরকে আমরা মনে মনে বা সাইলেন্টলি কেন পড়তে বলেছি, যাতে তারা ওই কনটেক্সটের ভিত্তিতে মিনিং গুলোকে বুঝতে পারে এবং তারা ওই জিনিসটা পড়ে তারা কম্প্রিহেন্ড করতে পারে বা সেই জিনিসটাকে আন্ডারস্টুড করতে পারে। ক্লিয়ার? তাহলে আজকে 15টা কোয়েশ্চেন কমপ্লিট, এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা 15 এর মধ্যে কত স্কোর করলে। এইরকম ক্লাস আশা করছি আমি শুক্রবার পর্যন্ত তোমাদেরকে দিতে পারবো, এবং তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো। এবং আরো একটা যেটা গুরুত্বপূর্ণ, যদি কোনো কোয়েশ্চেনে কিন্তু তোমাদের কনফিউশন থেকে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর করে দেবো। তাহলে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আমার চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, এখানে আমি একদম কোয়ালিটি ভিডিওস দিতে পছন্দ করি, এবং তোমরা এখান থেকে যে জিনিসটা পাবে জানবে একদম কোয়ালিটি জিনিস পাবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং কত নম্বর পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।